শোনো শোনো দিম্মা দিদার গল্প শোনো, শোনো শোনো গল্প শোনো, দিম্মা দিদার গল্প শোনো। আজকের গল্প পাতাল রাজের মাথার 3 সোনার চুল। এক গ্রামে এক দম্পতি বাস করত। তারা ছিল কুমোর। মাটির হাঁড়ি কলসি বানিয়ে তা হাটে বিক্রি করে কোনো মতে তাদের সংসার চলত। সেই দম্পতির একদিন এক ছেলে হয়। সেই ছেলের মাথার মাঝখানে এক তিলকের আকারে জড়ুল ছিল। তাই দেখে গ্রামের সবাই বলতো এই ছেলে সঙ্গে রাজার মেয়ের বিয়ে হবে, আর একদিন এই ছেলেই রাজা হবে। এসব শুনে তার গরিব মা বাবা খুব হাসত। যাই হোক, সেই দেশের রাজা মাঝে মধ্যেই ছদ্মবেশে দেশ পরিভ্রমণে বেরোতেন। একবার ঘুরতে ঘুরতে তিনি সেই গ্রামে এসে উপস্থিত হন। গ্রামের কেউ রাজাকে চিনতে পারল না, কারণ তিনি ছদ্মবেশে ছিলেন। বিকেল বেলায় গ্রামের সকলে বটগাছের তলায় বসে গল্পগুজব করত। সেখানেই রাজা বাচ্চা ছেলেটির কথা শুনতে পান। তখন রাজা বাচ্চা ছেলেটির গরিব মা বাবার কাছে গিয়ে 2 কলসি মোহর দিয়ে বললেন, তোমরা তো খুব গরিব, এ ছেলেকে ঠিক মতো রাজবাড়ির আদব কায়দায় মানুষ করতে পারবে না। আমি এই ছেলেকে নিয়ে গিয়ে লেখাপড়া শিখিয়ে রাজকন্যার উপযুক্ত করে তুলব। গরিব মা বাবাও ভাবলো কথাটা তো একদম সত্যি, তাদের দুবেলাই পেট চলে না, তাহলে এ ছেলেকে তারা কিভাবে মানুষ করবে। এই ভেবে নিজের বাচ্চাটিকে রাজার হাতে তুলে দেয়। রাজা করলো কি, একটা বাক্সে বাচ্চা ছেলেটিকে ভরে নদীর জলে ভাসিয়ে দিলেন। বাচ্চাটিও নদীর বুকে ভাসতে ভাসতে চলতে চলতে রাজধানী থেকে 2 মাইল দূরে গিয়ে উঠল এক চাকি কলের কাছে। সেই বাক্স ভেসে আসতে দেখে একজন চাকি কলের লোক ভাবলো তার ভাগ্য আজ খুলে গেল, নিশ্চয়ই এই বাক্সে মোহর ভর্তি থাকবে। সেই ভেবে বাক্সটা টেনে এনে খুলে দেখে কোথায় মোহর, কিন্তু একটি ফুটফুটে বাচ্চা সেখানে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সে তাড়াতাড়ি তার বউয়ের কাছে নিয়ে যায়। তাদের কোনো ছেলে পুলে ছিল না। এই বাচ্চাটিকে পেয়ে তারা খুব খুশি হলো। নাম রাখলো তিলক। তিলক একটু একটু করে তাদের ঘরে বড় হতে লাগলো। একদিন ঝড় জল বৃষ্টিতে সেই রাজা চাকি কলে এসে উপস্থিত হলো। লম্বা চওড়া সুন্দর ছেলে দেখে অবাক হলেন, কারণ তার কপালের মাঝখানে জড়ুলটা তিনি চিনতে পারলেন। তাই তাদের জিজ্ঞেস করলেন, এই ছেলেকে তোমরা কোথায় পেয়েছো? এ কি তোমাদের ছেলে? তখন চাকি কলের লোকটি ভয়ে ভয়ে বলল, না রাজামশাই, এ আমাদের সন্তান নয়। নদীর জলে একটা বাক্সে ভেসে আসছিল, সেখান থেকেই এই বাচ্চাটিকে পেয়েছি। রাজা তো বুঝতে পারলেন এ সেই গ্রামের বাচ্চা ছেলে যাকে তিনি বাক্সে ভরে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। তখন তিনি চাকিওয়ালাকে বললেন, এদিকে আমার অনেক কাজ পড়ে গেছে, সময় মতো ফিরতে না পারলে রানী চিন্তা করবেন। তাই আমি একটা চিঠি এই ছেলের হাতে দিয়ে রানীর কাছে পাঠাতে চাই। তার জন্য অবশ্য আমি তোমাদের কিছু মোহর দেব। চাকিওয়ালা বলল, মহারাজ যা হুকুম করবেন, আমি ছেলেকে তৈরি করছি, আপনি চিঠি লিখে রাখুন। রাজা ও রানীকে চিঠি লিখলেন, এই ছেলেটির চিঠি নিয়ে যাচ্ছে, সে পৌঁছালেই একে মেরে পুঁতে ফেলবে, আমি ফেরার আগেই যেন কাজটা হয়ে যায়। তিলক সেজে গুজে চিঠি নিয়ে বেরিয়ে পড়ল। কিছু দূর গিয়ে সে পথ হারিয়ে এক প্রকাণ্ড বনে গিয়ে পৌঁছালো। অনেকক্ষণ এদিক ওদিক ঘুরতে ঘুরতে দূরে এক আলো দেখতে পেয়ে সেখানে পৌঁছে দেখলো সেটা একটা কুটির। কুটিরের মধ্যে এক বুড়ি লণ্ঠন জ্বালিয়ে বসে আছে। তিলককে দেখে বুড়ি চমকে উঠল, বলল, তুমি কোত্থেকে এসেছো? জানো এখানে আমার ভয়ঙ্কর ডাকাত নাতিরা থাকে, তোমায় দেখতে পেলে কিন্তু কুটি কুটি করে কেটে ফেলবে। তিলক তখন বলল, দিদা, আমি পথ হারিয়ে চলতে চলতে এই কুটিরের আলো দেখে এসে পৌঁছেছি, আমার আর চলার শক্তি নেই, আমাকে এই রাতটুকু এখানে থাকার অনুমতি দেবে? তিলকের মায়া ভরা মুখ দেখে দিদার একটু মায়া হলো। বলল, ঠিক আছে বাবা, গুড় বাতাসা খেয়ে তুমি ঘুমিয়ে পড়ো, দেখি আমি কিছু করতে পারি কিনা।
একটু পরে ডাকাত নাতিরা চিৎকার করতে করতে এসে পৌঁছালো। আজ তাদের খুব রোজগার হয়েছে, তাই মন খুব প্রসন্ন ছিল। ঘরে এসে তিলককে ঘুমোতে দেখে ঠাকুমাকে ইশারায় জানতে চাইলো কি ব্যাপার। তখন ঠাকুমা বলল, পথ হারিয়ে ছেলেটি ক্লান্ত হয়ে এসে পৌঁছেছে, রানীর কাছে কি একটা চিঠি পৌঁছতে যাচ্ছে। ডাকাত সর্দার তখন তিলকের পুটলি থেকে চিঠি বার করে দেখে অবাক হলো, এ তো মেরে ফেলার চিঠি। তখন ডাকাত সর্দার সেটার বদলে অন্য চিঠি লিখে ওই পুটলিতে রেখেছিল। তাতে লেখা ছিল, এই ছেলেটি রাজপ্রাসাদে পৌঁছালেই খুব ধুমধাম করে রাজকন্যার সঙ্গে বিয়ে দিয়ে দেবে, আমার জন্য অপেক্ষা করবে না। সকালবেলায় তিলক ঘুম থেকে উঠল। ডাকাতরা তাকে বনের বাইরে পৌঁছে রাজবাড়ির রাস্তা দেখিয়ে দিল। রানী চিঠি পড়ে রাজার হুকুম মতেই রাজকন্যার সঙ্গে খুব ধুমধাম করে তিলকের বিয়ে দিয়ে দিলেন। কিছুদিন পর রাজা এসে সব দেখে তো অবাক হয়ে গেলেন। যখন চিঠি দেখালেন তখন বুঝতে পারলেন কিছু একটা গন্ডগোল হয়েছে। রাজা তিলককে জিজ্ঞেস করলেন যে কি হয়েছিল, তুমি কোথায় কোথায় গিয়েছিলে। তিলক সেই রাতের সব ঘটনা রাজাকে বলল। কিন্তু রাজা তো রেগে আগুন তেলে বেগুন। বললেন, শোনো, আমার রাজকন্যাকে বিয়ে করা অত সহজ কথা নয়। পাতাল রাজের মাথা থেকে 3টি সোনার চুল এনে দিলে তবেই তুমি রাজকন্যাকে পাবে। রাজা জানতেন সেখানে গেলে কেউ ফিরে আসে না। তিলক অত শত জানে না। সে জানে তাকে পাতাল রাজার মাথার 3টি সোনার চুল আনতে হবে। সেই সাহস নিয়ে এগিয়ে চলতে থাকলো। অনেক বন পেরিয়ে রাজ্য পেরিয়ে চলতে চলতে এক শহরে এসে পৌঁছালো। সেইখানের জলের খুব কষ্ট। একটা ঝর্ণা ছিল, হঠাৎ সেই ঝর্ণার জল সব শুকিয়ে গেছে। তিলককে সেখানের প্রহরী বলল, আমি তোমার উপকার করলে তুমি কি এই ঝর্ণার আবার আগের মতো করে দিতে পারবে। তিলক বলল, নিশ্চয় পারবো, তবে ফেরার পথে। তিলক আবার চলতে শুরু করলো। কিছু দূর যাবার পর এক রাজ্যে এসে পৌঁছালো। সেই রাজ্যের দ্বার রক্ষক বলল, তুমি কি এই সোনার আপেল গাছের আবার আগের মতো সোনার আপেল ফলবে কিনা জানো। তিলক বলল, আমি সব জানি, তবে ফেরার পথে বলবো। এখন আমায় পাতাল রাজার রাজ্যের পথ বলে দাও। আবার তিলক চলতে শুরু করলো। এবার এক বিরাট চওড়া নদীর ধারে এসে পৌঁছালো। দেখলো একজন মাঝি সেখানে নৌকো নিয়ে দাঁড়িয়ে আছে। তিলক সেই নৌকোতে চড়ে বসলো। মাঝি তার দুঃখের কথা জানালো যে কবে সে এই কাজ থেকে ছুটি পাবে। তিলক বলল, চিন্তা করো না, ফেরার সময় আমি তোমায় জানাবো। নদীর এপারে এসেই পাতাল রাজার বিশাল রাজপ্রাসাদ দেখা গেল। প্রাসাদে ঢুকে দেখলো কি অপূর্ব সেই রাজপ্রাসাদ, কিন্তু এক বুড়ি ঠাকুমা ছাড়া সেখানে আর কেউ নেই। বুড়ি ঠাকুমা বলল, কে তুমি বাবা, এত সাহস করে এ রাজ্যে ঢুকেছ কি করে, কি চাই তোমার। জানো কি এ রাজ্য আমার নাতির, সে কিন্তু ভয়ঙ্কর, এখান থেকে কিন্তু কেউ ফেরে না। তিলক বলল, অত শত জানি না ঠাকুমা, পাতাল রাজের মাথার 3টি সোনার চুল আমার চাই, নইলে যে রাজকন্যাকে দেবে না রাজা। কেন জানি না, সহজ সরল। তিলককে দেখে ঠাকুমার খুব মায়া হলো, তাই বলল, ঠিক আছে, তোকে পিঁপড়ে করে শাড়িতে আমি লুকিয়ে রাখবো। তিলক বলল, আমাকে যে আরো কিছু সমস্যার সমাধান করতে হবে। বুড়ি ঠাকুমা বলল, ঠিক আছে, আমি যখন নাতির চুল ছিঁড়ব তুই তখন সব কিছু শুনে নিবি মন দিয়ে। সন্ধে হতেই পাতাল রাজ বাড়ি ফিরে এলেন। বাড়িতে ঢুকেই পাতাল রাজ বললেন, কি ব্যাপার ঠাকুমা, মানুষের গন্ধ পাই কেন। ঠাকুমাও তেমনি বললেন, কি জানি বাপু, সারাদিন একাই থাকি, কোথায় আর মানুষ পাবো, চোখেও দেখি না যে বলবো কে এসেছিল। পাতাল রাজ বলল, ঠিক আছে, আমি খুঁজে নিচ্ছি। এই বলে এই কোণা সে কোণা সব খুঁজেও কাউকে না পেয়ে শুয়ে পড়ল। মাথাটা ঠাকুমার কোলে রেখে বলল, একটু ঘুম পাড়িয়ে দে না ঠাকুমা। ঠাকুমা তখন মাথায় হাত বোলাতে বোলাতে কুটুস করে একটা চুল ছিঁড়ে দিল। অমনি পাতাল রাজ চেঁচিয়ে উঠল, কি হলো ঠাকুমা, আস্তে আস্তে করো। ঠাকুমা বললে, আরে চোখ লেগে এসেছিল,
একটা খারাপ স্বপ্ন দেখে চুল ধরে ফেললাম। পাতাল রাজ জিজ্ঞেস করলো, কি খারাপ স্বপ্ন? আরে আর বলিস না, হাড় তলার সেই জল একদম শুকিয়ে গেছে দেখলাম। পাতাল রাজ বললেন, আরে ও কিছু না, ঝর্ণার নিচে পাথরের তলায় একটা কোলা ব্যাঙ বাসা বেঁধেছে। ওকে সরিয়ে দিলেই আবার আগের মতো জল বইতে আরম্ভ করবে। এবার কিন্তু মাথায় একটু হাত বুলিয়ে দে। ঠাকুমাও মাথায় হাত বোলাতে থাকে। পাতাল রাজ যখন আবার নাক ডাকতে শুরু করলো, তখন ঠাকুমা কুটুস করে আরেকটা চুল তুলে ফেললো। পাতাল রাজ বলে উঠলেন, কি হলো আজ তোর ঠাকুমা? ব্যথা দিচ্ছিস কেন বারবার? ঠাকুমা বলল, কি আর করি, বুড়ি হয়েছি, খারাপ স্বপ্ন দেখে চমকে চমকে উঠি রে। পাতাল রাজ বললেন, এখন আবার কিসের স্বপ্ন দেখলি? ঠাকুমা বলল, সে এমন কিছু না, এক রাজ্যে একটা আপেল গাছ আছে, সেখানে সোনার আপেল হতো, বহুদিন একটাও আপেল হচ্ছে না কেন কে জানে। পাতাল রাজ বললেন, এই কথা! উফ, আরে সেই আপেল গাছে শিকড়গুলো একটা ইঁদুর এসে কেটে খেয়ে ফেলেছে, সেখানে সে সংসার পেতেছে, ওকে মেরে ফেললেই গাছটা আবার আগের মতো সুন্দর হয়ে যাবে। ঠাকুমা আবার নাতির মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিল। নাক ডাকার আওয়াজে বাড়ি ঘর জানলা দরজা কাঁপতে শুরু করলো। এই ফাঁকে আরেকটা সোনার চুল ঠাকুমা উপড়ে নিল। পাতাল রাজ তো এবার ব্যথায় আঁতকে উঠলো। বললেন, ঠাকুমা আজ কিন্তু খুব ব্যথা দিচ্ছিস, কি হলো, কি ব্যাপার কি তোর? ঠাকুমা বলল, কি আর হবে নাতি, বয়স হয়ে গেছে, স্বপ্ন দেখে পড়ে যাচ্ছিলাম, তাই চুল ধরে টেনে ধরতে গিয়েছিলাম। পাতাল রাজ বলল, আবার স্বপ্ন? তা কি স্বপ্ন শুনি? ঠাকুমা বলল, আমাদের এই সামনের নদীর মাছিটা সে কোন যুগ থেকে নদী পারাপার করাচ্ছে, বেচারা ছুটি আর নেই। পাতাল রাজ বলে উঠলেন, আরে ও একটা আস্ত বোকা, নদী পারাপার করার সময় কাউকে ওর দাঁড়টা ধরিয়ে দিলেই তো ওর ছুটি। ঠাকুমা বলল, ঠিক ঠিক বাবা, ঠিক বলেছিস, নে বাবা এবার ভালো করে ঘুমা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই। ভোরবেলায় খেয়ে দিয়ে পাতাল রাজ বেরিয়ে যাবার পর পিঁপড়েকে আবার মানুষ করে দিল ঠাকুমা। তারপর তিলককে পেট ভরে খাইয়ে সেই 3টি সোনার চুল দিয়ে বলল, সাবধানে বাড়ি যা এখন। তিলকও ঠাকুমাকে প্রণাম করে 3টি সোনার চুল নিয়ে হাঁটা দিল। নদী পারাপারের সময় মাঝি বলল, কি হলো বলো এবার, আমার কবে ছুটি হবে? তিলক বলল, বলছি ওপারে গিয়ে বলছি। এপারে এসে তিলক বলল, এরপর তোমার নৌকোয় যে উঠবে তাকে তোমার দাঁড়টা ধরিয়ে দেবে, তাহলে তোমার ছুটি। তারপর ফেরার পথে সেই শহরে দ্বার রক্ষীর সঙ্গে দেখা হলো। তিলক তাকে বলল, শোনো, সোনার আপেল গাছের শিকড় একটা ইঁদুর খেয়ে ফেলছে আর সেখানে বাসা করেছে, ওটাকে মেরে ফেললেই আবার সোনার আপেল ফলবে। তখন দ্বার রক্ষী 2 ঘোড়ায় 2 বস্তা মোহর দিল। তারপর তিলক পৌঁছলো সেই শহরে যেখানে ঝর্ণার জল শুকিয়ে গিয়েছিল। সেখানের প্রহরীকে তিলক বলল, ঝর্ণার নিচে এক পাথরের তলায় কোলা ব্যাঙ আছে, ওটাকে ওখান থেকে বার করে বাইরে ফেলে দাও। সেই প্রহরীও তিলককে 2 ঘোড়ায় 2 বস্তা সোনা দিল। তারপর তিলক রাজ্যে এসে পৌঁছালো। রাজাকে 3টি পাতাল রাজের চুল দিয়ে রাজকন্যাকে পেল। আর রাজা দেখলেন সে শুধু সোনার চুল আনেনি, সঙ্গে আরো 4 বস্তা সোনার মোহর এনেছে। হিংসুটে লোভী রাজা তখন তিলককে জিজ্ঞেস করলেন, কিভাবে তুমি এত সোনা পেয়েছ? তিলক তখন চালাকি করে বলল, নদী পেরিয়ে শুধু সোনার বালি, সেই বালিগুলো আমি বস্তায় ভরে ভরে এনেছি, তারপর দেখছি সেইগুলো সোনার মোহর হয়ে গেছে। লোভী রাজা তখনই বেরিয়ে পড়লেন। নদীর কাছে এসে সেই মাঝির নৌকোয় উঠলেন। মাঝি করলো কি, ওপারে যখন পৌঁছবে তখন দাঁড়টা রাজার হাতে ধরিয়ে লাফিয়ে নেমে বাড়ির দিকে হাঁটা দিল। বেচারা লোভী রাজা এখনো সেই নদীতে খেয়া পারাপার করে যাচ্ছে। একেই বলে অতি লোভে তাঁতি নষ্ট।